আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৫ সনের জুলাই এবং আগস্টকে উদযাপন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যখন একটা বিরাট মাস্টার প্ল্যান এবং যখন তিনি বা তার সরকারের প্রধানতম প্রচার এবং প্রোপাগান্ডা হবে যে গত একটি বছরে তারা কী সফলতা দেখিয়েছেন এবং শেখ হাসিনা জমানার চাইতে বা তারও আগে যারা রাজনীতিবিদরা এই দেশ চালিয়েছেন ৫৩ বছর ধরে এই দেশ রাজনীতিবিদরা চালিয়ে যে কিছুই করতে পারেননি এবং মাত্র ১০ মাসে এই সরকার যে সফলতার স্বর্ণ শিখরে দেশকে পৌঁছে দিয়েছে, এরকম যে যাকে বলা হয় একটা ভাইব, এরকম একটা ওয়েভ, এরকম একটি আবহাওয়া, এরকম একটি জলবায়ু তৈরি করার জন্য যখন সরকার চেষ্টা করছে, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উপহার সারা বাংলাদেশে কান্নারোল তৈরি করে ফেলেছে এবং এই উপহারের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যারিশমা, তার যে ম্যাজিক্যাল পাওয়ার এবং তার সম্পর্কে যে সকল কথাবার্তা হয়েছিল, সে সকল কথাবার্তার মূলে গুড়ে বালি পড়ে গেছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আমেরিকার সঙ্গে তার যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে বা আমেরিকার সঙ্গে যারা ব্যবসা করে, বাংলাদেশ সহ অন্যান্য দেশ, তাদের মধ্যে একটা বাণিজ্যের সমতা আনার জন্য তিনি বিভিন্ন দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। তো সেই দিক থেকে বাংলাদেশের উপরও শুল্ক আরোপ করা হয়। শুল্ক আরোপ করার পর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চিঠি দেন। সারা দুনিয়ার অনেকেই তদবির করে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পকে তেল মারতে থাকে এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের আচার আচরণ চালচলনের মধ্যে অনেকটা লুনাটিক পাগলামোয়া রয়েছে এবং তিনি বেশ রং তামাশা করে বলেন যে বিশ্বের বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান তাকে যেভাবে তোয়াজ করছেন, তদবির করছেন এবং যেভাবে তার পায়ের উপরে, ঠিক এইভাবে কথাগুলো বলছেন, যেভাবে আমার পায়ের উপর পড়ে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। আমি যদি এরকম না করতাম তারা কি এই কাজ করতো? তো যাই হোক, পৃথিবীর অনেক রাষ্ট্র চিঠি লিখলো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও চিঠি লিখলেন। ঠিক ওই সময়টাতে কতগুলো কৌশলগত কারণে ডোনাল্ড ট্রাম্প বিপদে পড়লেন এবং তিনি তার এই যে শুল্ক নীতি, এটি ২ মাসের জন্য তিনি বন্ধ করে রাখলেন, স্থগিত করে রাখলেন। বাংলাদেশে যারা লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভক্ত, তারা বললেন যে দেখো দেখো দেখো, আমাদের ইউনূস সাহেবের কি জিল্লত, তার কি নুরানি জিল্লত। তিনি বাংলাদেশ থেকে নূর চালান করেছেন আর অমনি ওটা আমেরিকাতে গিয়ে জ্যোৎস্না তৈরি করে ফেলেছে এবং তিনি এখান থেকে যে নূরের জিল্লতি, সেই জিল্লতির তীর মেরেছেন, ওটি ডোনাল্ড ট্রাম্পের হৃদয়ে গিয়ে এমন তোলপাড় তৈরি করেছে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই চিঠির সম্মান জানাতে বাধ্য হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে কেবল বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে তিনি এই ২ মাসের জন্য পুরো প্রকল্প বন্ধ করে দিয়েছেন। ভালো কথা, আমরা খুব খুশি এবং ২ মাসের জন্য হলেও তো আমরা এরকম একটা আযাব থেকে রক্ষা পেয়েছি, ভালো কথা। তো এই সময়টিতে বিশ্বের অনেকগুলো দেশ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এই শুল্ক কমানোর জন্য। বাংলাদেশের জন্য আমরা যে রপ্তানি করি আমেরিকাতে, আমাদের যে পণ্য, আমাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম। তো এখানে চীনের শুল্ক কত হলো, ভারতের শুল্ক কত হলো, পাকিস্তানের কত হলো, এটা আসলে আমাদের জন্য কোনো ম্যাটার করে না। আমরা আমেরিকাতে খুব বেশি পণ্য এক্সপোর্ট করি না। $8 বিলিয়ন রপ্তানি আমরা করি আমেরিকাতে এবং একক দেশ হিসেবে আমেরিকা এই গার্মেন্টস রপ্তানির জন্য ১ নম্বর। আমাদের দেশের গার্মেন্টস শিল্প এমনি অনেক দিন ধরে ধুকে ধুকে মরছে এবং এই যে গার্মেন্টসের যে ব্যবসা পদ্ধতি, সিএম মানে কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, মানে আমেরিকান যারা বায়ার আছে বা বিশ্বের যারা বায়ার আছে, তারা শুধুমাত্র আমাদের এই গার্মেন্টসগুলোকে, মানে টেলারিং শপ যেভাবে আমরা ব্যবহার করি, যে দেখা গেল যে একটা টেলারিং শপে আমরা মানে
কিনে দেই, যাকে বলা হয় কাপড় কিনে দেই, অথবা আমাদের পছন্দ মতো কাপড় টেইলারিং শপ থেকে কিনি। আর ওই টেইলার একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনাকে একটা কাপড় বানিয়ে দেয়। তো এই টেইলারিং শপের যে মর্যাদা আছে তার শতভাগের 1 ভাগ মর্যাদাও আমাদের গার্মেন্টস কোম্পানিগুলোর নেই। এর কারণ হলো বিদেশি যারা বায়ার তারা কাপড় কিনে দেবে, সুতা পছন্দ করে দেবে, তারপরে বোতাম কী ধরনের হবে সেগুলো তারা পছন্দ করে দেবে, রং কী হবে, এবং ওই যে ডিজাইনটা কীভাবে মানে কাটবে, কাপড় কাটবে, কীভাবে বানাবে, সেলাই করবে, একেবারে পুরো সিস্টেমটি তারা নির্ধারণ করে দেয়। তারপরে কার্টুন কেমন হবে, মানে কার্টুনের মধ্যে ওই পলিথিনের মধ্যে ঢুকিয়ে যেটাকে বলা হয় পলি কার্টুন, সেটা কেমন হবে। আবার 3-4টি গার্মেন্টসের যে সেটা শার্ট হোক, গেঞ্জি হোক বা প্যান্ট হোক, একত্র করে একটা কার্টুন করা হবে। সেই কার্টুনটা কেমন হবে, 4 পিস 5 পিস করে। আবার সেই 5 পিস 6 পিস যে মূল কার্টুনের প্রতি ভিতরে ঢুকানো হবে বড় কার্টুন, সেই কার্টুনের ডিজাইন থেকে শুরু করে কে সাপ্লাই দিবে, দাম কত হবে, সব কিছু হবে, সেটা পুরোটাই বায়ার করে। তাহলে আমাদের দেশের যে গার্মেন্টস কোম্পানিগুলো যারা আছে তারা মূলত বায়ারের হুকুমের চাকর অনুযায়ী তাদের কাপড়ের উপরে তারা ওই কাটে আর ওটা সেলাই করে। এই শুধু এতটুকু। কিন্তু এখানে যদি পান থেকে চুন খসে, তাহলে ধরুন একটা শার্ট বা একটা প্যান্ট বানাতে খরচ হয় 100 টাকা। তো 100 টাকার মধ্যে এই যে তার যে কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এই বাবদ তার খরচ মাত্র 10 টাকা। তো 10 টাকা যদি তার খরচ হয়, তার লাভ হবে কত? 1 টাকা, সর্বোচ্চ 1 টাকা, এর বেশি কেউ লাভ করতে পারে না। তাহলে সে মাল বানাচ্ছে 100 টাকার, টোটাল টাকা পাচ্ছে সে 10 টাকা। 10 টাকার মধ্যে বিদ্যুৎ বিল, অফিস ভাড়া, স্টাফ স্যালারি সব কিছু দেওয়ার পরে মালিকের যদি লাভ হয় তাহলে 1 টাকা লাভ থাকে সর্বোচ্চ, আর যদি লস হয় তাহলে তো সীমাহীন। কিন্তু যদি কোনো কারণে পান থেকে চুন খসে, তাহলে বায়ার বলে এই পুরো মাল আমি নেব না। তখন এই যে পুরো 100 টাকা, 1 টাকা লাভের জন্য পুরো 100 টাকা এই গার্মেন্টস কোম্পানির মালিককে তার দায় বহন করতে হয়। ফলে অনেক গার্মেন্টস কোম্পানি 10 বছর 15 বছর খুব সুন্দরভাবে ব্যবসা করে 1 টাকা 1 টাকা করে, কিন্তু জীবনে 1 বার বা 2 বার 3 বার সে বিভিন্নভাবে ধরা খায়। প্রথম ধরা খায় তার সেলাই ভালো হয় না, তখন বলে যে তুমি ডিসকাউন্ট দাও, 20% 40% ডিসকাউন্ট দাও। সে লাভ করলো 1%, 40% সে ডিসকাউন্ট দিল, 39% তার যে লস হলো এটাকে বহু বছর কাটায় উঠতে হয়। কখনো কখনো বায়ার বলে যে একেবারে মাল নেবেই না, তখন তাকে দেখা গেল এই মালগুলো গুলিস্তানে বিক্রি করতে হয় 10% মূল্যে। 100 টাকার মাল 10 টাকায় বিক্রি করতে হয়। কি পরিমাণ লাভ লস হয় বোঝার চেষ্টা করেন। কখনো এই যে বায়ারের বিভিন্ন রকম শর্তের কারণে সময় মতো সেলাই করা যায় না, বায়ার বলে এখন ইয়ারে করে পাঠাও, মানে প্লেনে করে পাঠাও। সেখানে দেখা গেল 30% খরচ বেড়ে যায়। তো এইভাবে মানে সেই 1980 সন থেকে এখন পর্যন্ত এই যে গার্মেন্টসের ব্যবসা করে আপনি সত্যিকার অর্থে কিন্তু এখানে অনেকটা দিন আনে দিন খায়ের মতো। এখানে আপনি দেখেন এখন পর্যন্ত একজন অভিজাত ব্যবসায়ী সৃষ্টি হয় না এই গার্মেন্টস সেক্টরে। এখানে যারা আসছে এই অল্প কয়েকদিন তাদের খুব ডাটফাট, বডিগার্ড নিয়ে চলে ঠলে, আবার কয়েকদিন পরে দেখা গেল মরে যায়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়, দেউলিয়া হয়ে যায়, এবং 1 লাখ 1.5 লাখ লোক নিয়োগ করা কোম্পানির মালিক এই ঢাকা শহরে এখন ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছে, জাস্ট স্ট্রিট বেগার। অথচ এই 8-10 বছর আগে তাদের কোম্পানিতে 1 লাখ লোক চাকরি করত, এরকম গ্রুপ অফ কোম্পানিজ। তো এইভাবে ঢাকাতে আছে, চিটাগং আছে, সব জায়গাতে আছে। তো এইরকম একটা সেক্টর, যেই সেক্টর বছরে 8 বিলিয়ন মানে ডলার এক্সপোর্ট করে আমেরিকাতে, এবং এই 8 বিলিয়ন ডলারের জন্য এক্সপোর্টের জন্য হয়তো তাদের 200 বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। 200 বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে, মেশিন, জায়গা, জমি সব কিছু, এবং আমেরিকান এই বায়ারদের থাকবে, খাবে, সব কিছুর জন্য তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই পুরো ব্যবসাটা, অর্থাৎ 200 বিলিয়ন ডলারের যে পুরো ইনভেস্টমেন্টটা এই সময়টিতে এসে চাপের মধ্যে পড়ল। এখন এই 8 বিলিয়ন ডলার
এটা কিভাবে ঝুঁকির মধ্যে পড়লো, এটা আমরা খুব দ্রুত বুঝতে পারবো। যারা গার্মেন্ট চালান, যারা আমেরিকান মার্কেটে ব্যবসা বাণিজ্য করেন, সকলের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে। ফলে কি হলো, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস